यहाँ पर देख सकते हैं একটা ছোট্ট অংশ দেখিয়ে আপনাদের সামনে আজকে পর্বটা শুরু করলাম। ঠিক সেই অংশটা, যে অংশটাই আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ক্যামেরা বন্দী হচ্ছে, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে। একজন সাংবাদিক যখন রেগুলার ইন্টারভিউ করছিলেন লালকেল্লা চত্বরে, ঠিক সেই জায়গায় একেবারে বিস্ফোরণে কেঁপে উঠল। এবং এই ঘটনা আপনারা মনে রাখতে পারবেন দিল্লির বুকে হয়েছে কবে না, ঠিক আজকে যখন বিহারের দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ শেষ দফার নির্বাচন চলছে, যে বিহারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী সরকারের সাপোর্টে চলা একটা নীতিশ কুমারের জেডিইউ পার্টি, তাদের মানে জেতা হারার প্রশ্ন যখন আজকে ভোট বাক্স বন্দী হবে, ঠিক সেই মুহূর্তে। এবং শুধু তাই নয়, 7টি রাজ্যে উপনির্বাচনও চলছে এই একই দিনে। ঠিক তার আগের দিন এই ধরনের ঘটনা কারা ঘটালো? দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা আমাদের ভারতের মধ্যে শত্রুরা, নাকি এতেও পাকিস্তানের হাত রয়েছে? তা নিয়ে এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও পশ্চিমবঙ্গে জারি হয়েছে হাই অ্যালার্ট। দিল্লি থেকে শিলিগুড়ি, এমনকি মেদিনীপুর, খড়গপুর, বিভিন্ন স্টেশনে নাকা চেকিং হচ্ছে। সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো। এমনকি পুরী, মুম্বাই, দেশের বিভিন্ন জায়গায় একেবারে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে এই একটা মাত্রই ঘটনা নয়। যখন রেকর্ড করছি, ভগবান না করুক, জানি না আরো এই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা, সেটা এই রেকর্ড করা মুহূর্তে পর্যন্ত আমাদের জানা নেই। কিন্তু আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে মোহাম্মদ নাদিম, এই মোহাম্মদ নাদিমের নামে রেজিস্টার হওয়া লখনৌয়ের এই গাড়িটি দিল্লিতে ধরা পড়লো এবং যে গাড়িতে বিস্ফোরণ হলো তার ক্লু কি, সেটা আজকে আপনাদের সামনে খোঁজার চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আমাদের মাথায় রাখতে হবে, আমি বারবার একটা কথা বলি, আপনারাও যদিও সকলেই সমর্থন জানান আমাকে, সেটা হচ্ছে শুধুমাত্রই বাইরে থেকে, পাকিস্তান থেকে, আমি জানি না, এর এখনো পর্যন্ত খবর রেকর্ড করা পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায়ভার স্বীকার করেনি। তবে একটা কথা জোর দিয়ে আমরা সকলেই এতদিন জেনে গিয়েছি, বা আমরা বলতে পারি, দেশের গাদ্দাররা ছাড়া, দেশের শত্রুরা ছাড়া কোনো বড়সড় নাশকতা ঘটানো সম্ভব নয়। বিশেষ করে এই যে বিস্ফোরণের তীব্রতা, তাতে অনুমান করা হচ্ছে এত বিপুল পরিমাণের বারুদ বা আরডিএক্স জাতীয় পদার্থ মজুত করা হচ্ছে, সেখানে আরো বড় কোনো নাশকতার ছকের জন্যই এই ঘটনা দিল্লির বুকে করা হচ্ছিল বলে মনে করছে। যদিও ঠিক এক্স্যাক্টলি দিল্লির ওই পয়েন্টে কি নাশকতা তারা চালাতে গিয়েছিলেন, নাকি অন্য জায়গায় বারুদ, এই সমস্ত গোলা বারুদ বা আরডিএক্স গুলোকে সাপ্লাই দিতে গিয়ে মাঝপথেই তাদের গাড়িতে বিস্ফোরণ হয়ে যায়, তা নিয়ে সন্দেহ বাড়ছে। তার কারণ আপনারা জানেন, যে গাড়িটিতে এই বিস্ফোরক সহ গাড়িটির মধ্যে বিস্ফোরণ হয়েছে সেটি হুন্ডাই i20, এবং সেই গাড়িটিতে একজন চালক ছিলেন, পিছনে একজন যাত্রী বসেছিলেন। এবং আশপাশে যাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু স্প্রিন্টারের আঘাতে মৃত্যু হয়নি, তাদের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। এখান থেকেই সন্দেহটা দানা বাঁধছে যে সত্যি করেই কি ওই জায়গাটাতেই বিস্ফোরণ করানো হবে বলেই কি বিস্ফোরণ করা হয়েছে, নাকি বিস্ফোরক অন্য জায়গায় বয়ে নিয়ে যাবার সময় ওই জায়গাটায় ফেটে গিয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাবো, কলকাতায় নাকা চেকিং হচ্ছে, মেট্রোতে নাকা চেকিং হচ্ছে, বিভিন্ন শহরে, শিলিগুড়িতে, মিদনাপুর, খড়গপুর, বিভিন্ন ট্রেনে নাকা চেকিং চলছে। তার একটা ছোট্ট অংশ আপনাদের সামনে দেখাবো। দেখলেন? তবে হ্যাঁ, আমরা এই কথা বলতে পারি যে এখনো পর্যন্ত কলকাতা সেফ। বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি টুইট করে বলছেন যে দিদি যতদিন পশ্চিমবঙ্গে রয়েছে ততদিন কিন্তু আমরা সেফ। তার কারণ কোনো জঙ্গি সংগঠন বা কোনো মানে এই ধরনের টেরর কাজের সঙ্গে যুক্ত হওয়া কেউ নিজেদের বাসভূমিকে, অর্থাৎ যেখানে তারা আশ্রয় নেয়, সেটাকে তারা ঘাটাতে চাইবে না বলে কটাক্ষ করছে বিজেপি। এটাই সন্দেহ। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাতে চাইবো, এই যে গতকালের যে ঘটনাটা ঘটেছে, এর জন্য ডোনাল্ড ট্রাম্পকেও কি দায়বদ্ধতা নিতে হবে না? ডোনাল্ড ট্রাম্পকে উত্তর দিতে হবে। তার কারণ যেভাবে
সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের মতো গোটা বিশ্বে প্রতিষ্ঠা পাওয়া সন্ত্রাসবাদী দেশকে যারা এইভাবে খুল্লা সমর্থন করেছে, যারা তাদের আসিফ মুনির এক ডান দিকে আসিফ মুনির, বাঁদিকে শাহবাজ শরীফকে নিয়ে একেবারে হোয়াইট হাউসের মধ্যে চলে গিয়ে মিটিং করেছেন, সেই সমস্ত মানে প্রগতিশীল নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর জবাব দিতে হবে গোটা ভারতবাসীর সামনে যে আপনি নির্লজ্জ, গোটা ভারতবর্ষ ছেড়ে দিন, পশ্চিম মানে কি বলবো গোটা বিশ্বের নির্লজ্জ আপনি এক নেতা, যে এই রকম একটা দেশের সঙ্গে মানে আপনারা হাত মিলিয়েছেন, যদিও এই নাশকতার সঙ্গে এখনো পাকিস্তানের যোগাযোগ আমি যখন খবর করছি তখনও স্পষ্ট নয়। আমি এই জায়গাটায় আপনাদের সামনে কিছু সেই সময়কার ভিডিও দেখিয়ে নিতে চাইবো, যদি অবশ্য ইউটিউব পারমিশন দেয় তাহলে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আসুন দেখে নিই। দেখলেন এই ভয়ানক ভিডিওগুলো, এখনো পর্যন্ত খবর রেকর্ড করা পর্যন্ত 13 জনের প্রাণ কেড়ে নিয়েছে। হরিয়ানার যে গাড়ির নাম্বারটি নাদিম খানের নামে লেখা রয়েছে, কিন্তু এই ধরনের নাদিম খানের মতো লোকেরা গোটা ভারতবর্ষে কিন্তু এরা ক্রমশই কুখ্যাত হয়ে যাচ্ছে। মানে টেরোরিজমের কোনো ধর্ম হয় না বলে বারবার বলা হয়, কিন্তু কেন নাদিম খানদের নামই প্রত্যেকটা টেরোরিস্ট কাণ্ডে উঠে আসে, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে গোটা দেশের মানুষ খুঁজতে চাইছে। আমি এমন কিছু তথ্য দেব আপনাদের মাথা ঘুরে যাবে। দেখুন, ভালো করে শুনবেন আজকের পর্বটা, তার কারণ আমাদের জানতে হবে। দেখুন, ডক্টর আদিল আহমেদ রাথের তিনি 360 কেজি আরডিএক্স নিয়ে এই কয়েকদিন আগে ধরা পড়েছেন ফরিদাবাদে, হরিয়ানার ফরিদাবাদে তিনি ধরা পড়েছেন। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন আর আমি নামগুলো বলে দিচ্ছি। প্রথম যাকে দেখছেন ডক্টর আদিল আহমেদ রাথর, তিনি হচ্ছেন একজন সরকারি হাসপাতালের ডাক্তার, তিনি ধরা পড়েছেন। 2 নম্বর ডক্টর মুজমাইল শাকিল, তিনিও ধরা পড়েছেন। 360 কেজি আরডিএক্স এবং অ্যাসল্ট রাইফেল, তিনিও ধরা পড়েছেন, তিনিও একজন সরকারি কলেজের ডাক্তার। আর ধরা পড়েছেন আহমদ মহিউদ্দিন, তিনি ধরা পড়েছেন জুবের। এরা সকলেই আইডি বিভিন্ন রকমের এই বিস্ফোরক নিয়ে তারা কিন্তু ধরা পড়েছেন। এর মধ্যে সব থেকে যে মারাত্মক ঘটনাটা বলবো, যেটা কার্যত হাড় হিম হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, সেটা হচ্ছে এই যে লোকটিকে, এই যে শয়তানটাকে দেখতে পাচ্ছেন, এই শয়তানটি হচ্ছে একজন ডাক্তার, চীন থেকে পাশ করে আসা ডাক্তার, এর নাম হচ্ছে মহিউদ্দিন শহীদ। ঠিক আছে, একে পাকড়াও করেছে গুজরাট এটিএস। একজন ডাক্তার, হোয়াইট কলার টেরোরিজম নতুন চালু হয়েছে, অর্থাৎ সমাজে যে সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তিদের আপনি কল্পনাও করতে পারবেন না যে এরা টেরোরিজমের সঙ্গে যুক্ত, সেই সমস্ত লোকগুলো আজকে হোয়াইট কলার জব নিয়ে কিন্তু টেরোরিজমের মতো কাজ করছে। তার কারণ সব থেকে লজ্জার বিষয়, পাড়ার বস্তি হতে পারে, কিংবা ডাক্তার হতে পারে, কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে, এদের সবারই লক্ষ্য হচ্ছে গাজওয়াতুল হিন্দ। ভারতবর্ষে বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণ চালানোই হচ্ছে এদের একটি অংশের কথা বলছি, পুরো অংশের কথা বলছি না, মাথায় রাখবেন। এদের একটি অংশের কিন্তু নিশ্চিতভাবে এই ধরনের টার্গেট গাজওয়াতুল হিন্দের বারবার আমরা বক্তব্য শুনেছি। এই যে যার কথা বললাম, এই যে ছবি দেখছেন মহিউদ্দিন শহীদ, সে কি করেছে জানেন? চাইনা ফেরত ডাক্তার, চাইনা থেকে পাস আউট করা এমবিবিএস ডাক্তার। এর কাজ হচ্ছিল রিজিন বলে একটা মারাত্মক বিষক্রিয়ার একটা বিষ তৈরি করছিল। মারাত্মক, মানে সায়ানাইড, আপনারা জানেন যে সায়ানাইড কতটা বিষাক্ত। সায়ানাইডের থেকে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে রিজিন। এই রিজিন নামক বিষটিকে প্রক্রিয়াজাত খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা যায়, সেইটা তারা প্রচুর পরিমাণে তৈরি করার চেষ্টা করছিল। গুজরাট এটিএস তাদের ধরেছে। इस सैयद अहमद मोहिउद्दीन को एटीएस ऑफिस ला करके डिटेल्ड इंट्रोगेशन किया गया। इसके फोन में भी बहुत सारी चीजें मिली गई, इसके बारे में पूछा गया, इसके इतिहास को जाना गया। तो जो डिटेल्स मिली वो ऐसी थी कि सैयद जो है वो बेसिकली लगभग 35-36 साल की उम्र का एक व्यक्ति है, जिसने चाइना से एमबीबीएस किया है। ये काफी पढ़ा लिखा है, काफी रेडिकल मेंटलिटी है इसकी।
ये भारत में मोटे प्रमाण में मतलब बड़ी लोगों को नुकसान पहुंचा पाए इस तरह की आतंकवादी घटना को अंजाम देना चाहता था। इसके लिए बहुत सारे फॉरेनर्स के कांटेक्ट में था। अभी जिस व्यक्ति के साथ इसका सबसे ज्यादा लाइव कम्युनिकेशन था वो एक अब्बू खदीजा नाम से एक टेलीग्राम आईडी थी जिसके साथ एक कांटेक्ट में था, जिसे अपना आमिर मानता था। अब्बू खदीजा जो है वो आईएसकेपी का हो सकता है, ऐसा इसका मानना है। इन्होंने मिलकर के जो राइजिन एक बहुत ही पोटेंट पॉइजन है उसको बनाने की प्रोसेस इसने स्टार्ट की थी। এদের উদ্দেশ্য যেটা জানা যাচ্ছে, গুজরাট পুলিশ ইন্টারোগেশন করে যা জানতে পেরেছে সেটা হচ্ছে এই সমস্ত লোকরা তারা হয়তো চাইছিল যে এমন একটা কোনো জায়গায় যেখানে ধরুন ভগবানের মহাপ্রসাদ খাওয়া হয়, মানে লক্ষ লক্ষ মানুষ খান, সেটা পুরী হতে পারে, সেই জন্যই পুরীতে হাই অ্যালার্ট জারি হয়েছে কিনা আমি জানি না, কিংবা অন্যান্য ধর্মীয় স্থানে যেখানে প্রসাদ লাখো লাখো মানুষ প্রত্যেকদিন খায়, সেই সমস্ত খাবারে এই সমস্ত ভয়ানক বিষক্রিয়া মিশিয়ে দিয়ে একেবারে একসঙ্গে লাখো বা কোটিতে মৃত্যুর মতো ঘটনা যেন ঘটানো যায়, সেই কারণে কিন্তু তারা এই বন্দোবস্ত করেছে। গুজরাট পুলিশ, গুজরাট এটিএস, তারা কিন্তু পশ্চিমবঙ্গের মতো, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা তাদের এটিএস এর মতো নয়। তারা কিন্তু আগেই এই যে ঘটনাটা আপনারা দেখছেন টিভির চ্যানেলের পর্দায়, অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কি নির্লজ্জ হতে পারে, এমনকি সিপিএম এর প্রতিনিধিরা কি নির্লজ্জ হতে পারে। ঠিক এই সময় যখন আমরা টেরোরিজমের বিরুদ্ধে কথা বলবো তা না বলে এরা দুজন কন্টিনিউয়াসলি ওই অমিত শাহের পদত্যাগ, নরেন্দ্র মোদীর পদত্যাগ, এই কন্টিনিউয়াসলি যে ঘটনা ঘটলো তার 1 ঘন্টার মধ্যে টিভি শোতে বসে গিয়ে দেশের, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা তাদের বিরোধী দলগুলোর পদত্যাগ চাইছেন, তাদের করছেন। কিন্তু যে সমস্ত নামগুলো আমি আপনাদের সামনে বলছি, টিভির পর্দায় কেউ নামগুলো পর্যন্ত বলার চেষ্টা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানি না এটাও ভোট ব্যাংক হিসাবে কনসিডার করবেন কিনা। আপনারা দেখবেন যে মুসলিম ভাইয়েরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছেন, মুসলিম ভাইয়েরা পর্যন্ত এই মানে তোষণের রাজনীতিটা তারা পর্যন্ত একটা বড় অংশের মানুষ তারা পর্যন্ত পছন্দ করছেন না, অথচ জোর করে চাপিয়ে দিয়ে তাদের পর্যন্ত মানে কি বলবো তাদের অপবাদ দেওয়া হচ্ছে, সেটাতেও তারা ঘোর বিরোধিতার, কারণ তারাও এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। আজকে গুজরাট এটিএস যদি এত বড় সাফল্য না পেত, এই যে ঘটনাগুলো আপনাদের বললাম সেটা হচ্ছে গতকাল দিল্লিতে ঘটে যাওয়া ঘটনার 2 দিন আগে ফরিদাবাদে এই ধরনের 2900 কেজি আরডিএক্স এবং বিভিন্ন রকমের বিস্ফোরক সহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন ডাক্তার সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরা প্রত্যেকেই হচ্ছে ওই নাদিমের মতো এই গোষ্ঠীর লোকজন। এটাই আমাদের কাছে দুর্ভাগ্যজনক যে প্রত্যেকটি ঘটনায় এদের মতো যারা লোকজন ধরা পড়ে। আজকে আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, কিন্তু আপনি ভারতীয়। এই যাদের বিরুদ্ধে হচ্ছে তারা হিন্দু হোক, তারা মুসলিম হোক, তারা সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীদের একেবারেই মানে চরমতম শাস্তির যেন নিদানটা আমরা করতে পারি, সেটা আমাদের এনশিওর করতে হবে। তার কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন আপনাদের মনে রয়েছে, আমি এই জায়গায় শোনাবো। অপারেশন সিন্দুর আভি ভি জারি হ্যায়। তিনি বলেছিলেন আমরা অপেক্ষা করব এই ঘটনার পর কারা করেছে নাম প্রকাশ্যে আসবে, তারপর তাদের কঠোর শাস্তি। তার আগে শোনাবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। और मैं फिर আমি শুধুমাত্র এই বক্তব্যটা আপনাদের সামনে মনে করিয়ে দিলাম। আশা করি ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের এই বক্তব্য মনে রয়েছে। রাজনাথ সিং বলেছিলেন যে এবারে যদি কোনো যুদ্ধ হয় তাহলে নিশ্চিতভাবে এবারের যুদ্ধটা কিন্তু আকাশপথে হবে না, এবারেরটা জলপথে হবে। এবারে কিন্তু একেবারে করাচি বন্দর আক্রমণের মধ্যে দিয়ে যুদ্ধ হবে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত আমি যখন রেকর্ড করছি কোনো জঙ্গি সংগঠন এর দায়ভার নেয়নি। আপনাদের এটাও মাথায় রাখতে হবে, ঘরের শত্রু বিভীষণদেরও কিন্তু অভাব নেই। এই যে বিহারের ভোট রয়েছে, যে বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সরকারটি বিহারের ওপর, বিহারের রাজনীতির ওপর কার্যত টিকে আছে বলা চলে। তাছাড়াও 7টি রাজ্যের উপনির্বাচন চলছে, এর মধ্যে তার আগের দিন যদি একটা নাশকতামূলক ঘটনা ঘটিয়ে দেওয়া যায় তাহলে সেটা
বিহারের ভোট বাক্সে কি ইম্প্যাক্ট পড়তে পারে? যদি পড়ে তাহলে কি সেটা দেশের ক্ষমতায় বসে থাকা প্রধানমন্ত্রী বা সেই রাজনৈতিক দলটির বিপক্ষে যেতে পারে? সেই কারণেই কি ঠিক একটা দিন আগেই বেছে নেওয়া হলো, যাতে করে নরেন্দ্র মোদীর সরকারকে মানে টলিয়ে দেওয়া যায়? তার কারণ আমাদের এই রাজ্যে আপনারা মানে স্বীকার করবেন কি না করবেন আপনারা আমি জানি না, কিন্তু আপনারা দেখবেন যে সমাজ বিরোধী দুষ্কৃতী তারা কেউ চায় না বিজেপি ক্ষমতায় আসুক, সেটা আমাদের রাজ্যে বলুন কিংবা দেশে বলুন। আপনি উত্তরপ্রদেশের একেবারে কুখ্যাত কুখ্যাত জঙ্গিদের নাম বলবেন, তারা শুধুমাত্র অপেক্ষায় রয়েছে যোগীজি কবে ক্ষমতা থেকে যাবে। পশ্চিমবঙ্গেও ঠিক তাই, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন ক্ষমতায় থেকে যায়, এইটা কিন্তু সকলেই মানে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান না। তারা বিশেষ করে কিন্তু তারা চান না কোনো পরিবর্তন সমাজে হোক। আজকে এই যে ভয়ানক ঘটনাটা ঘটে গেল, আমার ধারণা এটা শুধুমাত্র একটা ছোট্ট ঘটনা নয়। যে ঘটনা আমাদের কিন্তু গুজরাট পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ এরা একসঙ্গে মিলে একটা বিরাট বড় নাশকতামূলক ঘটনাকে আটকে দিয়েছে। 2900 কেজির মতো এই এত পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করা সম্ভব হতো না যদি ভারতের মধ্যে গাদ্দাররা লুকিয়ে এদেরকে সমর্থন না করতো। আর যারা ধরা পড়লো, এই নাদিম খান কিংবা এই যে নামগুলো বললাম, তাদের কি পানিশমেন্ট আপনারা এক্সপেক্ট করেন? এই 13 জন মৃত্যুতে এদের কি পানিশমেন্ট? আমার মনে হয় এদের এক একজনকে 13 বার মৃত্যুর যন্ত্রণা দেওয়া উচিত। যতজনের মৃত্যু হবে এদের এক একজনকে ঠিক অত যন্ত্রণা দিয়ে মারা উচিত, এবং জনসমক্ষে ওই যন্ত্রণা দিয়ে মারা উচিত। ধরুন একটা হাত কেটে দেওয়া হলো, কোনো ট্রিটমেন্ট ছাড়া ঝুলিয়ে রেখে দেওয়া হলো, তারপরে আরো একটা হাত কেটে দেওয়া হলো, তারপরে মানে আমি একেবারেই নৃশংসতম এদের মৃত্যু দেওয়া উচিত। তার কারণ এদের বোঝা উচিত যে ক্ষমতা যদি তোদেরও থাকে তাহলে তোদের বাপ হচ্ছে আমরা, আমাদেরও ক্ষমতা রয়েছে, সেটা বুঝিয়ে দেওয়ার এদের দরকার রয়েছে। অপারেশন সিন্দুরের বদলা নিতে গিয়ে যদি পাকিস্তান এই কাজ করে থাকে, তাহলে বলাই বাহুল্য খুব শীঘ্রই অপারেশন সিন্দুর 2 আমরাও দেখতে চলেছি। আপনাদের মতামত লিখে জানাবেন। তবে আবারও বলবো যে এই এসআইআর এর উপযোগিতাটা কি, এই ভারতের মধ্যে ইনফিল্ট্রেটার্সরা ঢুকে পশ্চিমবঙ্গকে কি অবস্থায় পরিণত করে রেখেছে, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন পশ্চিমবঙ্গে তৃণমূল নামক অগণতান্ত্রিক দলটা যেদিন চলে যাবে, সেই দিন বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের হাল ঠিক কি করে রেখেছে। তার কারণ কেউ চায় না এই মুহূর্তে যারা আশ্রয় দিয়েছে যে পশ্চিমবঙ্গ, তাকে উত্তপ্ত করার জন্য। তাই সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। মনে রাখবেন যে জঙ্গি সে ডাক্তারও হতে পারে, সে ইঞ্জিনিয়ারও হতে পারে, সে যে কেউ হতে পারে। তাই সন্দেহের ঊর্ধ্বে কাউকে ছাড়বেন না। আর সন্দেহ হলে পুলিশের উপর ভরসা না থাকলেও সেখানেই আপনাকে যেতে হবে, না হলে কেন্দ্রীয় সরকারের হেল্পলাইনে আপনাকে ফোন করতে হবে। এখনকার মতো এখানেই।